প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 7 এই অধ্যায়ের ম্যাথমেটিক্যাল কিছু সিকিউয়েশন সলিউশন নিয়ে। তো প্রথমত আমি এরকম একটা শীট বানাইছি এবং এই শীটের আলোকে তোমাদের সবগুলো কোশ্চেনের সলিউশন করা হবে। এই প্রথম সিকিউটা ডিসকাশনের আগে একটু মনোযোগ দিয়ে একটা বিষয় বুঝে নাও যে এটা মনে করো একটা মাধ্যম। দেখো এটা একটা মাধ্যম দিয়ে দিলাম, মাধ্যমটার নাম পি মাধ্যম। নাম কি? পি মাধ্যম। এই মাধ্যমটা বা একটা নাম দিলাম এ মাধ্যম বা বায়ু মাধ্যম, এগুলো ভালো বুঝবা তোমরা, বায়ু মাধ্যম। আর এটা হচ্ছে পানি মাধ্যম, পানি মাধ্যম। তো এইভাবে দুটি মাধ্যমের কথা চিন্তা করে এই বায়ু মাধ্যমে এই জায়গা থেকে আর এই জায়গা থেকে দুটি শব্দ তৈরি হলো। কয়টা শব্দ? দুটি। যদি তাহলে শব্দ দুইটা তৈরি হয়েছে একই মাধ্যমে না? এবং শব্দটা আমি বোঝানোর জন্য এইভাবে বোঝাচ্ছি, শব্দ এইভাবে শব্দ তৈরি হয়েছে এবং এখানে আরেকটা শব্দ তরঙ্গ তৈরি হয়েছে। এবং বায়ু মাধ্যমে যে শব্দ তৈরি হলো, আমি আবার বলে দিচ্ছি, এগুলো কিন্তু সংকোচন প্রসারণ আকারে যায়, আর বোঝানোর জন্য বলছি এইভাবে। তো যখন এরকম একটা মাধ্যমে শব্দ তৈরি হয়েছে, তাহলে এটা একটা উৎস, এটা আরেকটা উৎস, এবং দুটি ভিন্ন ভিন্ন শব্দ। দুটি ভিন্ন শব্দ মানে অ্যাকচুয়ালি দুটি শব্দের কম্পাঙ্ক আলাদা, আর কিছু নয়। কিন্তু দুটি ভিন্ন শব্দ মানে দুটি শব্দের কম্পাঙ্ক আলাদা। তাহলে এই শব্দের কম্পাঙ্ক মনে করলাম F1 আর এর কম্পাঙ্ক F2। যদি দেখো দুটি শব্দেরই একই কম্পাঙ্ক, তাহলে বুঝবা ওই দুটি শব্দ আলাদা শব্দ নয়, একই শব্দ। মাথায় থাকে জানো? তাহলে শব্দ, এই দুটি শব্দ F1 F2 কম্পাঙ্কের দুটি শব্দ তৈরি হয়েছে একই মাধ্যমে। যখন এর কম্পাঙ্ক যাই হোক না কেন, এর কম্পাঙ্ক যাই হোক না কেন, যখন দুজনই যখন একই মাধ্যমে যাচ্ছে, দুইজনেরই বেগ সেম, তাহলে এর বেগ যদি v হয়, এর বেগ সেই v হবে। কিন্তু দুটি শব্দ একই কম্পাঙ্ক নয়, তার মানে এর যে তরঙ্গ দৈর্ঘ্য আর এর তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন। তাহলে এই শব্দটার তরঙ্গ দৈর্ঘ্য মনে করলাম λ1 আর এর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে λ2। তাহলে একটা বিষয় তোমার মাথায় ঢুকলো যে যখন একই মাধ্যমে থাকে দুটি শব্দ, তখন ওই দুটি শব্দের কি বলতো কম্পাঙ্ক আলাদা, তরঙ্গ দৈর্ঘ্য আলাদা, কিন্তু বেগ একই। তাই অঙ্কের জন্য তুমি এরকম লাইন লিখে নিতে পারো যে একই মাধ্যমে, দেখো একই মাধ্যমে ভিন্ন ভিন্ন শব্দের কম্পাঙ্ক ভিন্ন ভিন্ন এবং তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন, কিন্তু বেগ সর্বদা এক। তাহলে একই মাধ্যমে ভিন্ন ভিন্ন শব্দের, একই মাধ্যমে ভিন্ন ভিন্ন শব্দের কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন, কিন্তু বেগ শব্দগুলোর বেগ সর্বদা সমান। তাহলে তোমরা যেমন একটা অঙ্কের, ম্যাথের অঙ্ক যেমন সূত্র হিসেবে অনেক কিছু শিখো না, এগুলো এই অধ্যায়ের জন্য সূত্র হিসেবে কাজ লাগবে। এবার আরেকটা ব্যাপারে যাই, যদি এই একটাই শব্দ হয়, দেখো এবার দুইটা শব্দের কথা আমি আর বলছি না, এবার একটাই শব্দ, এই শব্দটা একটাই শব্দ এখান থেকে তৈরি হলো, তাহলে এই শব্দটা বায়ু মাধ্যম থেকে একটা শব্দ তৈরি হয়ে যাচ্ছে, তাহলে সেই শব্দের কম্পাঙ্ক মনে করলাম F1 2 দেওয়ার দরকার নেই, কারণ এখন আর দুইটা শব্দের কথা বলছি না, আমি বলছি একটাই শব্দ। যখন শব্দ একটাই হয় তাহলে এর কম্পাঙ্ক F, এবং যখন সে এই F কম্পাঙ্কের শব্দটাই যখন এই দেখো পানি মাধ্যমে ঢুকে গেছে, যখন বায়ু মাধ্যম থেকে পানি মাধ্যমে ঢুকে গেছে, তখন এই একই শব্দের বেগ, এখানে যেমন বেগ ছিল এখানে কিন্তু বেগ অন্যরকম হয়ে যাবে। তার মানে এবার আবার কি শিখলে? একটাই শব্দ, অর্থাৎ একটাই শব্দ মানে এর একটাই শব্দ, অর্থাৎ একই শব্দ মানে তার কম্পাঙ্ক সর্বদা সমান। সে এই শব্দটা যে মাধ্যমেই যাক দুনিয়ার,
সেই মাধ্যমেই তার কম্পাঙ্ক কিন্তু f। কম্পাঙ্ক পরিবর্তন হবে না, মাধ্যম ভিন্ন হলেও একই শব্দ কোনোদিন কম্পাঙ্ক চেঞ্জ করবে না। এবং যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে চলে গেছে, এই মাধ্যমে এই শব্দটার বেগ ছিল v অফ এয়ার, বাতাস মাধ্যমে বেগ v অফ এয়ার, কিন্তু এই মাধ্যমে এই শব্দটা যাবে এখন v অফ ওয়াটার। ক্লিয়ার না? তাহলে আবার একটা জিনিস শিখলে যে এবং তরঙ্গদৈর্ঘ্য কিন্তু ভিন্ন হবে। এই যেহেতু বেগ চেঞ্জ হয়ে গেছে তাই তরঙ্গদৈর্ঘ্য ভিন্ন হয়ে গেছে। এই মাধ্যমে তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা অফ এ আর এই মাধ্যমে তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা অফ ওয়াটার। তাহলে আমরা আবার একটা সূত্র হিসেবে একটা লাইন মাথায় সেটআপ করতে পারি যে একই শব্দ মানে একটি মাত্র শব্দ ভিন্ন ভিন্ন মাধ্যমে গেলেও তার কম্পাঙ্ক সর্বদা সমান থাকে, কিন্তু তার বেগ এবং তরঙ্গদৈর্ঘ্য ভিন্ন হয়ে যায়। শেষ। তাহলে এটাও আমি সূত্র হিসাবে রাখছি যে ভিন্ন ভিন্ন মাধ্যমে, বা এভাবে লিখি, একটি মাত্র শব্দ মানে একই শব্দ, একটি মাত্র শব্দ তরঙ্গ ভিন্ন ভিন্ন মাধ্যমে গেলে কি হয়? একটি মাত্র শব্দ ভিন্ন ভিন্ন মাধ্যমে গেলে তার কম্পাঙ্ক সর্বদা সমান থাকে, কিন্তু বেগ ও তরঙ্গদৈর্ঘ্য ভিন্ন হয়ে যায়। ওকে, মনোযোগ দিয়ে বুঝতে হবে। ক্লাস আমি করাচ্ছি, অথচ গার্জিয়ানকে বলছো যে, বাবা মাকে বলছো আমি কিছু বুঝি না। আসলে পড়ালেখায় ফাঁকি দেওয়ার টেন্ডেন্সি। যদি ভালো করে আমার কথাগুলো বুঝো, লিখো এবং বুঝো, অবশ্যই বুঝতে পারবা। এখন দেখো, এই দুইটা কথা সূত্র হিসাবে নিবা। এবার আমার এই শীটের প্রথম কোশ্চেনটাই বুঝলাম, এবং প্রথম কোশ্চেনটার জন্য আমার একটু থিওরি লেগেছিল, সেটা আমি ব্যাখ্যা করে দিলাম। এবার আমি প্রশ্নের দিকে ধাবিত হচ্ছি। দেখো, প্রশ্ন আমাদের সিকিউ হচ্ছে 1 নম্বর সিকিউ। 1 নম্বর সিকিউ আছে, পি মাধ্যমে দুটি ভিন্ন উৎস থেকে সৃষ্ট শব্দদ্বয়ের কম্পাঙ্ক 340 হার্টজ ও 400 হার্টজ। তাহলে একটাই মাধ্যম, নাম কি মাধ্যমটা? পি মাধ্যম। তাহলে আমরা লিখি এই দাগটা, এই ঘরটা মানে পি মাধ্যমের ঘর। পি মাধ্যম মানে একটাই মাধ্যমের দুটি উৎস, মানে দুটি ভিন্ন ভিন্ন উৎস থেকে দুটি শব্দ তৈরি হচ্ছে। তার মানে কয়টা শব্দের কথা বলছে? দুটি, কিন্তু মাধ্যম কয়টা? একটা। তাহলে একই মাধ্যমে দুটি শব্দ তৈরি হয়েছে। ওকে, এবং যখন দুটি শব্দ তৈরি হয়েছে, বলছে এই শব্দের কম্পাঙ্ক, দেখো এই শব্দের কম্পাঙ্ক, দেখো এটার কম্পাঙ্ক দিচ্ছে তারা 340 হার্টজ। তাহলে এর কম্পাঙ্ক 340 হার্টজ, এভাবে লিখি আমি। দেখো এটার কম্পাঙ্ক 340 হার্টজ, 340 হার্টজ মানে এর কম্পাঙ্ককে ধরলাম f1। প্রথম শব্দটার কম্পাঙ্ক f1, পরের যে শব্দ তার কম্পাঙ্ককে ধরলাম f2, আর f2 সমান 400 হার্টজ। ভালো করে বুঝি আমরা, 400 হার্টজ একটা শব্দের কম্পাঙ্ক, আর একটা শব্দের কম্পাঙ্ক f2 সমান 400 হার্টজ, আর f1 সমান 340 হার্টজ। তাহলে একই মাধ্যম থেকে দুটি শব্দ তৈরি হলো, এবং একটি শব্দের কম্পাঙ্ক f1 সমান 340 হার্টজ এবং আরেকটি শব্দের কম্পাঙ্ক f2 সমান 400 হার্টজ। বলো তো এই শব্দের বেগ কত? আমরা জানি একই মাধ্যমে যেহেতু যাচ্ছে, এই শব্দটাও যাচ্ছে v অফ p মাধ্যমের বেগ নিয়ে, এই শব্দটাও যাচ্ছে v অফ p মাধ্যমের বেগ নিয়ে, ঠিক কি না? তো আমরা জানি একই মাধ্যমে ভিন্ন ভিন্ন শব্দের বেগ সর্বদা সমান, কিন্তু কম্পাঙ্ক ভিন্ন, তরঙ্গদৈর্ঘ্য ভিন্ন। তো মনে করলাম, বলো তরঙ্গদৈর্ঘ্য মানে এখান থেকে এইটুকু দূরত্বকেই আমরা বলি তরঙ্গদৈর্ঘ্য, তাই না? আবার এর এখান থেকে এইটুকু দূরত্বকেই তরঙ্গদৈর্ঘ্য। আমি প্রথমে তরঙ্গদৈর্ঘ্যটাকে ধরলাম λ1 এবং দ্বিতীয় শব্দের তরঙ্গদৈর্ঘ্যকে ধরলাম λ2। অ্যাকচুয়ালি কোনটা যে বড় আমার হয়তো বা এটা আমি ছোট করে আঁকাইছি, বাট আসলে কি λ2 ছোট নাকি λ1 ছোট আমি তো জানি না।
ওকে, তার মানে এর তরঙ্গ দৈর্ঘ্য আর এর তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু ভিন্ন, ভিন্ন মানে একজন বড় একজন ছোট হবেই, এবং এদের মধ্যে যদি পার্থক্য হয়, পার্থক্য একটা থাকবেই, এবং সেই পার্থক্যটাই দেওয়া আছে যে এই মাধ্যমে এই দুটি শব্দের তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যর পার্থক্য 0.165 মিটার। ক্লিয়ার না? তাহলে আবার বুঝো, দেওয়া কি আছে, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য মানে λ1 λ2 সমান সমান 0.165 লিখবো, নাকি লিখবো λ2 λ1 সমান 0.165, মানে কোনটা লিখবো? আমরা জানি বড়টা মাইনাস ছোটটা হয়, কিন্তু আমরা জানি না কোন তরঙ্গ দৈর্ঘ্যটা বড়। বুঝেছো তো না? এখন আমাদের ওইটাই বের করতে হবে f v সমান f ল্যামডা সূত্র দিয়ে। দেখো আমাদের এই অঙ্কটাই খেয়াল করি, আবার প্রশ্নটা বোঝাই ভালো করে, যে p একটি মাধ্যম, যে মাধ্যমে দুটি উৎস থেকে দুটি শব্দ সৃষ্টি হয়েছে। একটি শব্দের কম্পাঙ্ক 340 হার্টজ এবং অপর একটি শব্দের কম্পাঙ্ক 400 হার্টজ। বের করতে হবে এই দুটি শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দিয়ে দেওয়া হলো 0.165। এটা হলে p মাধ্যমে শব্দের বেগ কত, মানে এই মাধ্যমে উনিও যে বেগ নিয়ে যাচ্ছে ইনিও সেই বেগ নিয়ে যাচ্ছে, আসলে এই vp সমান ওয়াট এটা বের করতে হবে। এবং এই অঙ্কগুলো পার্থক্য রিলেটেড অঙ্কগুলো, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, পর্যায়কালের পার্থক্য, আবার এই কম্পাঙ্কের পার্থক্য, এই যে এই অঙ্কগুলো দেওয়া থাকে অনেক সময়, বেগের পার্থক্য এগুলো। তো পার্থক্য রিলেটেড অঙ্কগুলো আমরা এই পার্থক্যটা যদি লিখতে পারি অঙ্কটা হয়ে যায়। তাহলে আমরা কি লিখতে পারি এই অঙ্কটাই, দেখো মানে দেওয়া আছে, বা এটা লিখতে পারি, ধরি প্রথম কম্পাঙ্ক, প্রথম শব্দের কম্পাঙ্ক। আচ্ছা, এটা তো দেওয়া আছে প্রথম শব্দের কম্পাঙ্ক কত, f1 সমান সমান 340 হার্টজ, এটা লিখে নিলাম। আবার দ্বিতীয় শব্দের কম্পাঙ্ক কত, f2 সমান সমান 400 হার্টজ, এগুলো লিখে দিলাম। এবার আবার এটাও লিখলাম, ধরি প্রথম শব্দের তরঙ্গ দৈর্ঘ্য, ধরি প্রথম শব্দের তরঙ্গ দৈর্ঘ্য λ1, এটা দেওয়া নেই, এবং দ্বিতীয় শব্দের তরঙ্গ দৈর্ঘ্য λ2, এবং এটাও ধরি, এবং এটা ধরলাম যে p মাধ্যমে শব্দের বেগ সমান সমান v অফ p, এগুলো সব ধরে নিলাম। এরপরে কাজ, যে প্রশ্ন মতে আমরা কি লিখতে চাই, λ1 λ2 সমান সমান 0.165, মানে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, এটা লিখবো, না হয় লিখবো λ2 λ1 সমান 0.165। তোমার মাথায় এসে গেছে, যদি তুমি প্রমাণ করতে পারো যে λ1 বড় তাহলে এটা ঠিক আছে, আর যদি তোমার প্রমাণে এসে যায় λ2 বড় তাহলে এটা ঠিক আছে, তাই না? বড়টা বিয়োগ ছোটটা হবে। তো তোমার যে মান দেওয়া আছে সেটার সাহায্য নিয়ে বের করে নিতে হয় কে বড় কে ছোট। দেখো একটা সূত্র তোমাকে হেল্প করবে কে বড় কে ছোট, তার নাম v সমান f ল্যামডা। ওকে, এখান থেকে তুমি চিন্তা করবা এই সূত্র থেকে কিভাবে বের করবা কে বড় কে ছোট। দেখো vp আর vp উভয় জায়গায় v কিন্তু সেম, উভয় জায়গায় কিন্তু v সেম হওয়ায় v কে আমরা কনস্ট্যান্ট ধরে, এই যে বাকি দুইটা কার মান দেওয়া আছে, দেখো কম্পাঙ্কের মান দেওয়া আছে, আমি ল্যামডাকে বের করতে চাই, তাই এই দুইজনের মধ্যে সম্পর্ক হিসাব করব। দেখো তাহলে বলো তো শুধু f সমান কি হবে, f সমান হবে, বা ল্যামডা সমান বের করতে চাও, ল্যামডা সমান কি হবে 1/f ইনটু v, এমন হবে না? দেখো এইটা তো এইদিকে চলে আসবে, তার মানে আমরা বলতে পারছি এ v তো কনস্ট্যান্ট, এ আউট কনস্ট্যান্ট উঠে গেলে আমরা জানি ল্যামডার সমানুপাতিক 1/f লেখা যায়, মানে ধ্রুবক তুলে দিলে ল্যামডার সমানুপাতিক 1/f লেখা যায়। এক কথায় সহজ বাংলা ভাষায় f এর সাথে ল্যামডা সম্পর্ক ল্যামডা সমান 1/f অথবা f সমান 1/λ, এছাড়া কিছু আছে বলো না? তাহলে আমরা বুঝতে পারলাম এটা ব্যস্তানুপাতিক কথা বলে, এটার নাম কি ব্যস্তানুপাতিক, অর্থাৎ একটা বাড়লে আরেকটা কমবে। সবাই কি এইটুকু বুঝেছো? আমার v সমান f ল্যামডা সূত্র লিখলাম, v এবার আমরা বের করতে চাই ল্যামডা,
দেওয়া আছে f, তাই ল্যামডা সমান 1/f ইনটু v। তাহলে বলো তো f এর সাথে ল্যামডা সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক, অর্থাৎ একটা বাড়লে আর একটা কমবে। যেহেতু তাহলে একটা বাড়লে একটা কমবে, মানে যেহেতু f1 বড় নাকি না, যেহেতু f1 ছোট এই f2 বড়, আমরা এটা শিখলাম বিপরীত কথা, যে f যদি বাড়ে, f1 যদি বাড়ে ছোট হয়, তাহলে ল্যামডা 1 কি হবে, বড়, মানে বিপরীত কথা। ওকে, যেহেতু f, আবার খেয়াল করি, যেহেতু f1 ছোট f2 বড়, তাই বলতো ল্যামডা 1 আর ল্যামডা 2 এর মধ্যে কে বড় কে ছোট হবে, ল্যামডা 1 বড় ল্যামডা 2 ছোট, কারণ এই বিপরীত সম্পর্ক। তাই ক্লিয়ার না? তাহলে এই জায়গায় এইটা লেখার পর লিখবা যেহেতু আমরা দেখতে পাচ্ছি f1 ছোট f2 বড়, সেহেতু আমরা লিখতে পারি ল্যামডা 1 বড় ল্যামডা 2 ছোট। ক্লিয়ার? সবাই এই ধরনের অঙ্ক এই লাইনটা লিখতে পারা মানে একটা আনন্দের ব্যাপার, অঙ্ক শেষ হয়ে যাবে। ওকে, এরপরে যে কাজটা করছো তাহলে কি লিখছো, যে এখন বা প্রশ্ন মতে দেওয়া আছে এই তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, অর্থাৎ বড়টা মাইনাস ছোটটা সমান সমান 0.165। প্রশ্নে দেওয়া আছে এদের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.165 মিটার। তাহলে আমরা লিখতে পারলাম, বা এই ল্যামডার মানটা উঠিয়ে দিব। এবার ল্যামডা সমান কি জানো বলো তো, এই ল্যামডা সমান কি হবে, ল্যামডা সমান v ভাগ f, এই না, v ভাগ f। হ্যাঁ, তাহলে ল্যামডা 1 সমান হবে p মাধ্যমের বেগ v অফ p ডিভাইডেড বাই বেগ ধরেছো vp, আর ল্যামডা 1 এর জায়গায় হবে f1। ওই যে ল্যামডা সমান জানো v ভাগ f, তাই ল্যামডা 1 সমান vp ভাগ f1 মাইনাস এটা কি লিখবা, ল্যামডা 2 সমান কি হবে, ল্যামডা 2 সমান হবে vp ডিভাইডেড বাই f2, কারণ তুমি জানো যে একই মাধ্যমের বেগ কখনো চেঞ্জ হয় না, সমান সমান 0.165। আশা করি সবাই বুঝতে পারছো না? এটা যদি বুঝতে পারি, এরপরে আমি যে কাজটা করছি, এখানে কি কমন যায় বলো তো, vp। তাহলে আমরা লিখতে পারছি বা vp সমান সমান vp ইনটু 1 ডিভাইডেড বাই এই যে f1, 1 ভাগ f1 মাইনাস 1 ভাগ f2 সমান সমান 0.165, বা v অফ p ইনটু 1 ডিভাইডেড বাই f1 এর মান 340 মাইনাস f2 এর মান 400 ইন সমান 0.165, বা vp সমান ক্যালকুলেটরে হিসাব করে দেখবা 374 এসে গেছে, ms ইনভার্স 1 শেষ। তাহলে আমাদের গ নম্বর, এই যে 1 নম্বর সিকিউ এর গ সলিউশনটা আমি পুরোটা বুঝাই করছি, দেখো বুঝতে পারছো কিনা। তাহলে পার্থক্য দেওয়া ছিল, আমাদের ওই মাধ্যমে বেগ বের করতে বলা হয়েছিল, আমরা করে ফেলেছি, আশা করি বুঝেছো। তাহলে এই মাধ্যমে বেগ বের করতে পারলে ক্লিয়ার তো, সবাই ক্লিয়ার তোমরা না? এখন পরবর্তী প্রশ্নে যাচ্ছি, ঘ নম্বর প্রশ্ন, যে মাধ্যম দ্বয়ে একই শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.1 মিটার হলে, দেখো এবার এটা আমি মুছে দিচ্ছি। এবার অন্য প্রশ্ন আরো লেখা আছে যে p একটি মাধ্যম, এবং উদ্দীপকে আরো একটা কথা ছিল, অপর একটি মাধ্যম q তে শব্দের বেগ 400। তাহলে আরেকটা মাধ্যম এখানে আছে q, যেখানে শব্দের বেগ v অফ q মাধ্যমে শব্দের বেগ 400 মিটার পার সেকেন্ড। ওকে, আর p মাধ্যমে শব্দের বেগ আমরা বের করলাম, এটা q মাধ্যম, এটা p মাধ্যমে শব্দের বেগ v অফ p সমান সমান 374 মিটার পার সেকেন্ড। এটা আমরা বের করেছি কোথা থেকে, এই গ নম্বর থেকে। এবার বললো এই মাধ্যমে একটা শব্দ তৈরি হলো, কয়টা শব্দ, একটাই শব্দ, এই একটাই শব্দ তৈরি হলো, এবং শব্দটা আস্তে আস্তে কিউ মাধ্যমে ঢুকে গেছে। বুঝেছো? যখন শব্দটা কিউ মাধ্যমে ঢুকে গেছে, তখন চিন্তা করো এই শব্দটা যদি কিউ মাধ্যমে চলে যায়, দেখো এই শব্দটা নতুন করে যখন কিউ মাধ্যমে চলে গেছে, তখন শব্দটা তো যাচ্ছে কিউ মাধ্যমে। তাহলে একই শব্দ হলে এর যেখানে কম্পাঙ্ক যদি f হয়, ওখানেও কম্পাঙ্ক f। ওকে, এবং প্রশ্নটা ভালো করে বুঝি, এই মাধ্যম দুটিতে একই শব্দের
তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.1 মিটার হলে তরঙ্গটি মানে এই তরঙ্গটি এই কিউ মাধ্যমে 80 বার পূর্ণ কম্পনে 124 মিটার দূরত্ব যেতে পারবে কি ব্যাখ্যা করো। আবার প্রশ্ন বলি, দেখো এই শব্দটা যখন এই মাধ্যমে ছিল তখন তার যা কম্পাঙ্ক ছিল, যে মাধ্যমেই যা কম্পাঙ্ক একই থাকবে। আমরা জানি একটি মাত্র শব্দ যে মাধ্যমেই যা কম্পাঙ্ক সেম থাকে, বাট এই মাধ্যমে যখন সেই শব্দ যাচ্ছিল সে কিন্তু ভি অফ পি এই বেগ নিয়ে যাচ্ছিল, আর এই মাধ্যমে যখন শব্দ যাচ্ছিল তখন ভি অফ কিউ এই মাধ্যমে এই বেগ নিয়ে যাচ্ছিল, আর এই মাধ্যমে তার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা অফ পি দিলাম, পি মাধ্যমে শব্দটা তরঙ্গ ল্যামডা অফ পি, আর কিউ মাধ্যমে শব্দটা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা অফ কিউ। ওকে, এবং তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন হয়, তার মানে এই তরঙ্গ দৈর্ঘ্য দুটোর পার্থক্য আছে। একটাই শব্দ ওই মাধ্যমে যখন গেছে তরঙ্গ দৈর্ঘ্য যা হয়েছে, এই মাধ্যমে যখন ছিল তরঙ্গ দৈর্ঘ্য আলাদা ছিল। তাই এই দুটি শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য কিন্তু দেওয়া আছে। কত পার্থক্য দেওয়া আছে? 0.1। তার মানে আবার আমরা লিখতে পারবো এটা সমান সমান 0.1, কিন্তু আবার জানতে চাই ল্যামডা 1 বড় নাকি ল্যামডা 2 বড় এই ক্ষেত্রেও। কেননা তোমার প্রশ্নটা কি? দেখো তোমার প্রশ্নটা হচ্ছে ওই শব্দটা যখন কিউ মাধ্যমে গেছে তখন এই দেখো এটার নাম কি বলতো? একটা স্পন্দন, তাই না? বলো এটার নাম কি? একটা স্পন্দন। আর এটা মানে কি? দুটি স্পন্দন। তারপর আরো যদি হতো তিনটি স্পন্দন। তার মানে প্রশ্ন হচ্ছে এরকম একটা স্পন্দনে যদি এতটুকু দূরত্ব যায়, দুইটা স্পন্দন মানে আরেকটা স্পন্দনে যদি এতটুকু যায়, তাহলে মোট 80টি কম্পনের ফলে 80টি স্পন্দনের ফলে এই মাধ্যমে কিউ মাধ্যমে শব্দটা কি 124 মিটার যেতে পারবে? এমন প্রশ্ন। তাহলে ওই কোশ্চেনের জন্য আমার দরকার এইটুকু, মানে একটা স্পন্দন মানে তো ল্যামডা দূরত্ব। আমরা জানি যে কোনো তরঙ্গ একটি স্পন্দনে যায় কতটুকু দূরত্ব? ল্যামডা দূরত্ব। তার মানে আমরা এই মাধ্যমে যদি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা অফ কিউ বের করতে পারতাম তখন কিন্তু আমরা বলতাম যে মনে করো ল্যামডা কিউ এর মান আসছে 3, তখন কিন্তু বলতে পারতাম যে একটি কম্পনে যায় 3 মিটার দূরত্ব, অর্থাৎ 80টি কম্পনে যায় 3 গুণ এই যে 80 গুণ করে দিতাম এত মিটার দূরত্ব। তাহলে 124 গেছে কি যায়নি আমরা ব্যাখ্যা করতে পারতাম। তাহলে আমাদের এই প্রশ্নের জন্য ভালো করে কোশ্চেন পড়ে পড়ে বুঝো। দেখো তারা কিউ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য আমার জানা থাকলে কিউ মাধ্যমে 80টি পূর্ণ স্পন্দনে কত মিটার যাবে বের করতে পারবো। তাই আমার টার্গেট হয়ে গেছে কিউ মাধ্যমে তরঙ্গ ল্যামডা কিউ বের করা। আর ভি সমান সমান আমরা জানি এফ ইনটু ল্যামডা, তাই না? এই সূত্রের মাধ্যমে আমরা কিন্তু কিউ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারি, কারণ কিউ মাধ্যমের ক্ষেত্রে আমরা বলতে পারি না ভি কিউ সমান সমান এফ ইনটু ল্যামডা কিউ, কারণ একটাই শব্দের এফ কিন্তু সব জায়গায় সেম। তাই ল্যামডা